আজকে তোমদারে শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও আমি রাতের বেলা কোনো নির্জন গ্রামের রাস্তা দিয়ে একা হাঁটতে পারি না, কারণ আমি নিজের চোখে এমন একটা জায়গা দেখেছিলাম যেখানে পুরো একটা গ্রামের মানুষ হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। না, কেউ মারা যায়নি, কোনো রক্ত পাওয়া যায়নি, কোনো লাশও না, শুধু মানুষগুলো যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের কাছে। গ্রামের নাম অমরপুর। জায়গাটা এতটাই দূরে ছিল যে গুগল ম্যাপেও ঠিকমতো দেখা যেত না। চারদিকে জঙ্গল, পুরনো মাটির বাড়ি আর কাঁচা রাস্তা। আমি তখন ইউটিউবের জন্য বাস্তব রহস্য আর হন্টেড জায়গা নিয়ে ভিডিও বানাতাম। সেই সময়ে আমার সাথে কাজ করত দুইজন, ইতভিক আর পিয়াল। ইতভিক ছিল খুব সাহসী টাইপের, যে কোনো জায়গায় ঢুকে পড়ত, আর পিয়াল ছিল একটু ভিপো, কিন্তু ক্যামেরার কাজ দারুণ করত। একদিন রাতে আমার ইনবক্সে একটা অদ্ভুত মেসেজ আসে। একজন লিখেছিল, যদি সত্যি সাহস থাকে তাহলে অমরপুর গ্রামে যাও। সেখানে মানুষ হারিয়ে যায়, কিন্তু পুলিশ কাউকে খুঁজে পায় না। প্রথমে আমরা ভেবেছিলাম কেউ মজা করেছে, কিন্তু কয়েকদিন পর আবার একই রকম মেসেজ আসে, তারপর আরেকটা। সবগুলো আলাদা আলাদা আইডি থেকে, কিন্তু প্রত্যেকটার শেষ লাইন একই ছিল, রাত নামার আগে বেরিয়ে যাবেন। ব্যাপারটা আমাদের কৌতূহল বাড়িয়ে দিল। আমরা ঠিক করলাম জায়গাটা নিয়ে ভিডিও বানাব। দুদিন পরেই রওনা দিলাম। বাস থেকে নামার পর বুঝতে পারলাম জায়গাটা সত্যিই খুব নির্জন। চারদিকে শুধু গাছ আর ভাঙা রাস্তা। একটা ছোট চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা অমরপুরের রাস্তা জিজ্ঞেস করলাম। দোকানের বড় মালিক আমাদের দিকে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, ওই দিকে যাচ্ছেন। আমি মাথা নাড়ালাম। লোকটা চা নামিয়ে রেখে ধীরে ধীরে বলল, সন্ধ্যার আগে ফিরবেন। ঋত্বিক হেসে বলল, কেন, ভূত আছে? লোকটা হাসল না, বরং কেমন ভয় পাওয়া চোখে রাস্তার দিকে তাকাল। ভূত থাকলে মানুষ বাঁচে বাবু, কিন্তু ওইখানে যা আছে সে বাকিটা বল না। আমার বুকের ভেতরটা কেমন অস্বস্তি হয়ে উঠল। পিয়াল আসতে বলো, আমার কিন্তু ভালো লাগতেছে না। কিন্তু তখন আমার অনেক দূর চলে এসেছি, তাই এগিয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমার প্রথম অমরপুর গ্রামের সাইনবোর্ডটা দেখি। পুরনো কাঠের বোর্ড, জং ধরা প্যারেক, তাতে বড় বড় অক্ষরে লেখা অমরপুর গ্রাম, কিন্তু নিচে লাল রঙে কেউ যেন হাতের ছাপ মেরে রেখেছে। আর পাশে দেয়ালে অনেকগুলো নিখোঁজ পোস্টার, সবগুলোরে আলাদা আলাদা মানুষের ছবি, কেউ বাচ্চা, কেউ বুড়ো, কেউ মহিলা। কিন্তু একটা জিনিস দেখে আমার শরীর ঠান্ডা হয়ে থাকল। সব পোস্টারের তারিখ আলাদা হইল, প্রত্যেকটা মানুষ একই গ্রামের, অমরপুর। পিয়াল ফিসফিস করে বল, এত মানুষ হারায় ছে। ঋত্বিক বলল, হয়তো পাচার বা অন্য কিছু। আমরা গ্রামের ভেতরে ঢুকলাম, আর ঠিক তখনই প্রথম অদ্ভুত জিনিসটা খেয়াল করলাম। পুরো গ্রাম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। কোনো মানুষের শব্দ নেই, কোনো বাচ্চার আওয়াজ না, কোনো হাঁস মুরগি না, কিছুই না, শুধু বাতাসের শব্দ। আমার বুকের ভেতর কেমন কাঁপছিল। চারপাশে বাড়িগুলো ছিল, কিন্তু সব দরজা খোলা। মনে হচ্ছিল মানুষগুলো হঠাৎ করেই সব ফেলে চলে গেছে। একটা বাড়ির সামনে থেমে আমরা ভেতরে ঢুকলাম। টেবিলের ওপর তখনও প্লেটে শুকনো ভাত পড়ে আছে, এক পাশে একটা চশমা, মাটিতে একটা শিশুর খেলনা। সব দেখে মনে হচ্ছিল একটু আগেও এখানে মানুষ ছিল, কিন্তু এখন কেউ নেই। পিয়াল কাঁপা গলায় বলল, এইটা ঠিক না। ঠিক তখনই ওপরতলা থেকে একটা শব্দ এলো, ঠক। আমরা তিনজন একসাথে তাকালাম। উত্থিক বলল, কে আছে? উত্তর নেই। সে টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। আমরা পিছনে গেলাম। ওপরে একটা ছোট ঘর, দরজাটা আধ খোলা।
উত্থিক ধীরে ধীরে দরজা ঠেলে খুলল। কি? ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু দেয়াল জুড়ে একটা জিনিস লেখা, একই কথা অনেকবার, রাত নামলে বাইরে যেও না। আমার গা কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই বাইরে কাকের ডাক শোনা গেল, কা কা কা। আমরা জানালার দিকে তাকালাম আর দেখলাম গ্রামের রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে ঠিকমতো বোঝা যাচ্ছিল না, শুধু বুঝলাম একজন বৃদ্ধ। সে এক দৃষ্টিতে আমাদের বাড়িটার দিকে তাকিয়ে উত্থিক নিচে নেমে গেল। আমরাও গেলাম। বাইরে বেরিয়ে দেখি লোকটা এখনো দাঁড়িয়ে, ইয়লা ধুতি, চুল সাদা, কিন্তু তার চোখ দুটো দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ চোখের নিচে কালি জমে পুরো কালচে হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে বলল, তোরা এখানে কেন আসছিস? আমি বললাম, আমরা ভিডিও বানাই, গ্রামের মানুষ কোথায় গেছে জানতে চাই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, জানতে চাস না? পিয়াল বলল, আপনি এখানে একা থাকেন? লোকটা মাথা নাড়ল। আমি যাই নাই, কারণ আমি জানি রাত নামলে কি হয়। আমাদের বুকের ধকধকানি বেড়ে যাচ্ছিল। ঋত্বিক বলল, কি হয়? বৃদ্ধ চারদিকে তাকিয়ে আসতে বলল, ওরা আসে। আমি জিজ্ঞেস করলাম, কারা? লোকটা এবার সরাসরি আমাদের চোখের দিকে তাকাল। তার গলাটা কেঁপে উঠল, যারা হারাইছে তারা আবার ফিরে আসে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। পিয়াল কাপা গলায় বলল, মানে? লোকটা ধীরে ধীরে বলতে শুরু করো, বহু বছর আগে গ্রামের পাশে জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির ছিল। লোকেরা বলতা জায়গাটা অভিশপ্ত, কিন্তু গ্রামের কয়েকজন লোভ করে সেখানে খনন করতে যায়। তারপর থেকেই সমস্যা শুরু হয়। প্রথমে রাতে মানুষের গলা শোনা যেত, তারপর মানুষ হারাতে শুরু করে। যারা হারাত কয়েকদিন পর আবার দেখা যেত, কিন্তু তারা আর মানুষ থাকত না। তারা শুধু রাতে হাঁটত আর অন্যদের ডাকত। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক হেসে বলল, এই সব কুসংস্কার। কিন্তু বৃদ্ধের চোখে কোনো মজা ছিল না। সে ধীরে ধীরে বলল, আজ রাত থাক, নিজেই দেখবি। এই কথা বলেই লোকটা হেঁটে চলে গেল। আমরা ওকে ডাকলাম, কিন্তু সে আর পিছনে তাকাল না। সন্ধ্যা নামতে শুরু করো। আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। আমরা গ্রামের মাঝখানের একটা তুলনামূলক ভালো বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। ক্যামেরা সেট করলাম, টর্চ, ব্যাটারি সব ঠিক করলাম। কিন্তু যত রাত বাড়েছিল তত অদ্ভুত লাগছিল চারপাশ। হঠাৎ খেয়াল করলাম গ্রামের সব কুকুর একসাথে চুপ হয়ে গেছে, একদম নিস্তব্ধতা। তারপর দূরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। পিয়াল আমার হাত চেপে ধরল, শুনছিস? আমরা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর তখন আমার বুকের রক্ত যেন জমে গেল। রাস্তার মাঝখানে অনেকগুলো মানুষ হাঁটছে ধীরে ধীরে। সবাই মাথা নিচু করে, কারো হাতে লণ্ঠন, কারো শরীরে সাদা কাপড়, আর সবচেয়ে ভয়ঙ্কর, ওদের মুখ দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল কালো ছায়া। ঋত্বিক ফিসফিস করে বলল, এরা কারা? ঠিক তখনই তাদের একজন হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের বাড়িটার দিকে তাকাল। আর আমি অনুভব করলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই মুখটা মানুষের না, চোখ পুরো কালো, ঠোঁট ছেঁড়া, আর মুখের চামড়া কেমন পচা। সে ধীরে ধীরে হাসতে শুরু করল, খ খ খ খ। তারপর রাস্তার সব মানুষ একসাথে থেমে গেল, একসাথে। আর সবাই ধীরে ধীরে আমাদের বাড়িটার দিকেই তাকাল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সব মানুষ একসাথে আমাদের বাড়িটার দিকে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল বুকের ভেতরের ধক ধক শব্দটা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে।
চারপাশে এমন নিস্তব্ধ ছিল যে দূরে বাতাসে বাঁশ গাছের ঘর্ষণের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। খররর খররর, পিয়াল কাপা গলায় বলল, ওরা মানুষ না। ঋত্বিক তখনও নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিল। সে ক্যামেরা তুলে জুম করল, আর ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে আমরা যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ পুরো কালো, কারো মুখ আধা পচে গেছে, কারো শরীরের চামড়া ঝুলে আছে, আর তাদের পা ওরা হাঁটছিল না, ভেসে ভেসে এগোচ্ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা খুব আস্তে বলল, বের হয়ে আয়। তার গলাটা মানুষের মতো না, মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে। তারপর আরেকজন বলল, একা থাকিস না। ফেস করতে শুরু করল, আয় আয় আয়। আমার মাথা ঝিমঝিম করছিল। পিয়াল কান চেপে ধরল, ওদের গলা শুনতে পারতেছি না। ঠিক তখনই দরজায় প্রথম আঘাতটা পড়ল। থাম। আমরা তিনজন চমকে উঠলাম। তারপর আবার থাম থাম। মনে হচ্ছিল বাইরে অনেকগুলো মানুষ একসাথে দরজা ধাক্কাচ্ছে। ঋত্বিক চিৎকার করে বলল, দরজা ধইরা ধর। আমরা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু দরজার ওপাশের শক্তি অস্বাভাবিক ছিল। পুরো কাঠ কেঁপে উঠছিল। হঠাৎ বাইরে থেকে একটা শিশুর গলা ভেসে এলো, দাদা, দরজা খোলো। আমার বুক ধক করে উঠল, কারণ গলাটা একদম স্বাভাবিক। মনে হচ্ছিল সত্যিই একটা বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে। পিয়াল দরজা খুলতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ওকে ধরে ফেললাম। পাগল হয়েছিস? ICNLPE। ধীরে ধীরে ভাঙা হয়ে গেল। খুলে দে। বাইরে সবাই একসাথে হাসতে শুরু করল। খা 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 খা। সেই শব্দ শুনে মনে হচ্ছিল পুরো বাড়িটা কেঁপে উঠছে। আমার মাথা ঘুরছিল। হঠাৎ ওপরের তালা থেকে আবার সেই থক থক শব্দটা এলো। আমরা একসাথে ওপরে তাকালাম। কেউ হাঁটছে, কিন্তু তো ওপরে কেউ ছিল না। ঋত্বিক আস্তে বলল, ওপরে কে গেল? ঠিক তখনই সিঁড়ির ওপর একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করেছে। আমার মাথা ঘুরছিল। পিয়াল চিৎকার করে উঠল, আর সেই মুহূর্তেই পুরো বাড়ির লাইট নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালালাম। আলো জ্বলতেই দেখি সিঁড়ির ওপর কেউ নেই, কিন্তু দ্বার কেউ নেই। ওপরে কারো দৌড়ানের শব্দ। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ ছুটছে। ঋত্বিক কাপা গলায় বলল, এই বাড়ি থেকে বের হইতে হইব। কিন্তু দরজার বাইরে তখনও ওরা দাঁড়ায়। আমরা জানালার ফাঁক দিয়ে তাকালাম, আর দেখি রাস্তার পুরোটা ভরে গেছে শত শত মানুষ। সবাই স্থিরভাবে বাড়িটার দিকে তাকিয়ে। কারো হাতে লণ্ঠন, কারো হাতে ভাঙা কাস্তে, কারো শরীরের অর্ধেক নেই, তবুও তারা দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে হাসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ পেছন থেকে একটা গলা এলো, পিছনের রাস্তা দিয়ে যা। আমরা চমকে পিছনে তাকালাম। সেই বুড়ো লোকটা যাকে বিকেলে দেখেছিলাম, সে ঘরের কোনায় দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে কিভাবে ঢুকলেন? লোকটা উত্তর দিল না। সে শুধু বলল, ওরা তো তের গন্ধ পাইছে, বেশি সময় নাই। পিয়াল কাপা গলায় বলল, ওরা আসলে কি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, ওরা মৃত না, আবার পুরো জীবিত না। তার চোখে তখন আতঙ্ক স্পষ্ট। যারা হারায় তারা আর মানুষ থাকে না। রাত নামলে
জঙ্গলের ওই মন্দির থেকে বের হয়। ঋত্বিক বলল, মন্দিরটা কোথায়? লোকটা থেমে গেল, তারপর নিচু গলায় বলল, ওইখানেই সব শুরু। বাইরে তখন দরজায় আঘাত আরো জোরে পড়ছে। ধারাম ধারাম, পুরো কাঠ ফেটে যাচ্ছে। বৃদ্ধ তাড়াতাড়ি বলল, পিছনের রাস্তা দিয়া জঙ্গলে যা, কিন্তু একটা কথা মনে রাখবি। সে আমাদের দিকে তাকাল। যদি কেউ তোদের নাম ধরে ডাকে, পিছনে তাকাবি না। আমার বুক কেঁপে উঠল। তারপর লোকটা একটা পুরনো লণ্ঠন আমাদের হাতে দিল। এইটা নিভোতে দিবি না। ঠিক তখনই সামানের দরজা ভেঙে গেল। ধারাম ধারাম, আমরা চিৎকার করে পিছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিলাম। পেছন থেকে সেই বিকট হাসির শব্দ, খ খ খ খ খ। আমি একবার পিছনে তাকাতে গিয়েও তাকালাম না, কারণ বৃদ্ধের কথা মাথায় ছিল। আমরা জঙ্গলের দিকে দৌড়াতে লাগলাম। চারদিকে অন্ধকার, গাছের ডাল মুখে লাগছে, কাদা, ভেজা মাটি, আর পেছনে দৌড়ানো শব্দ অনেকগুলো, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল পুরো গ্রাম আমাদের পেছনে ছুটছে। পিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, ওরা আসতেছে। হঠাৎ ডান পাশ থেকে আমার মায়ের গলা ভেসে এলো, রাহুল। আমি থেমে যেতে যাচ্ছিলাম, কারণ গলাটা একদম আমার মায়ের মতো। কিন্তু ঠিক তখনই বৃদ্ধের কথা মনে পড়ল, পিছনে তাকাবি না। আমি চোখ বন্ধ করে সামনে দৌড়াতে লাগলাম, কিন্তু চারপাশ থেকে তখন পরিচিত গলা ভেসে আসছে। বন্ধুর গলা, বাবার গলা, এলার স্কুলের সারের গলাও। এইদিকে আয় বাছা, আমাদের ফেলে যাস না। আমার মাথা ফেটে যাচ্ছিল। পিয়াল কান চেপে কানছিল। ঋত্বিক চিৎকার করে বলল, কেউ পিছনে তাকাবি না। ঠিক তখনই সামনে একটা পুরনো পাথরের মন্দির দেখা গেল, ভাঙাচোরা, চারদিকে লতা পাতা, আর দরজার ওপরে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ মন্দিরটার সামনে অনেকগুলো জুতো পড়ে আছে, পুরনো, নোংরা। মনে হচ্ছিল যারা এখানে এসেছিল তারা আর ফিরে যায়নি। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরটা বরফের মতো ঠান্ডা, দেয়ালে কালো দাগ, আর মাঝখানে একটা বড় গর্ত। সেখান থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। পিয়াল ফিসফিস করে বলল, এই জায়গা ভালো না। ঠিক তখনই মন্দিরের বাইরে সব শব্দ থেমে গেল, একদম নিস্তব্ধতা। তিক আস্তে করে বাইরে তাকাল, আর সাথে সাথে জমে গেল। আমি বললাম, কি হয়েছে? সে কাপা গলায় বলল, ওরা বাইরে দাঁড়ায় আছে। আমি তাকিয়ে দেখি মন্দিরের বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে, স্থির, একদম নড়ছে না। সবাই আমাদের দেখছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন, লম্বা, অস্বাভাবিক লম্বা। তার শরীর কালো কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো লাল। সে ধীরে ধীরে হাত তুলো, আর তখন এই বাইরে দাঁড়ানো সব মানুষ একসাথে হাঁটতে শুরু করল মন্দিরের দিকে। থক থক থক, আমাদের বুকের ধকধকানি বেড়ে যাচ্ছিল। পিয়াল কাঁদতে শুরু করল, আমরা বাঁচব না। হঠাৎ বৃদ্ধ লোকটা আবার কোথা থেকে যেন ভেতরে এসে দাঁড়াল। সে চিৎকার করে বলল, গর্তটা বন্ধ করতে হইব। ঋত্বিক বলল, কিভাবে? লোকটা গর্তের দিকে তাকিয়ে বলল, এইখান থেকেই ওরা আসে। তারপর সে একটা কাপড়ের ব্যাগ খুলে কিছু লাল গুণু বের করল। এইটা আগুনে ফেল। আমি তাড়াতাড়ি মশাল জ্বালালাম, আর সেই গুণও আগুনে ফেলতেই পুরো মন্দির কেঁপে উঠল। হঠাৎ গর্তের ভেতর থেকে বিকট চিৎকার ভেসে এলো। মনে হচ্ছিল হাজার মানুষ একসাথে চিৎকার করেছে। বাইরে দাঁড়ানো সব মানুষও একসাথে চেঁচিয়ে উঠল। পিয়াল কান চেপে মাটিতে বসে পড়েল। আমি অনুভব করলাম মন্দিরটা কাঁপছে, দেয়াল ফেটে যাচ্ছে, গর্তের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। আর সেই ধোঁয়ার মধ্যে আমি মুখ দেখতে পেলাম, অনেকগুলো মুখ চিৎকার করেছে। হঠাৎ সেই লম্বা কালো মানুষটা মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করল। তার হাঁটার শব্দে মাটি কাঁপছিল। ধূপ 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 ইয়াচ ছিল।
বৃদ্ধ চিৎকার করে বলো, আগুন গর্তে ফাল। আমি আর ঋত্বিক একসাথে জ্বলন্ত কাঠ গর্তের ভেতরে ছুঁড়ে দিলাম। তারপর ধারাম, পুরো মন্দির কেঁপে উঠল। একটা বিকট আওয়াজ, চারদিকে আগুন ছড়িয়ে পড়ল। আর সেই মুহূর্তে কালো মানুষটা এমন এক চিৎকার দিল, যেটা আজও আমার কানে বাজে। মনে হচ্ছিল মানুষ না, অন্য কিছু। তারপর হঠাৎ সব শান্ত, একদম শান্ত। বাইরে তাকিয়ে দেখি কেউ নেই, একটাও মানুষ না, সব অদৃশ্য, শুধু কুয়াশা আর ভোরের আলো। আমরা তিনজন কোনো মতে মন্দির থেকে বের হলাম, কিন্তু বাইরে এসে দেখি বৃদ্ধ লোকটা নেই, একদম নেই। মনে হচ্ছিল সে কখনো ছিলই না। পিয়াল বলো, লোকটা কোথায় গেল? ঠিক তখনই আমার চোখ পড়ল মন্দিরের পাশে একটা ভাঙা পাথরের ওপর। সেখানে আঁকা একটা পুরনো ছবি, ধুলো পড়া। ছবিটা তুলে আমি জমে গেলাম, কারণ ছবির ভেতরে যে লোকটা দাঁড়িয়েছিল সে ওই বৃদ্ধ। আর নিচে লেখা, হরিপদ চৌধুরী, মৃত্যু 1947। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মানে যে লোকটা আমাদের বাঁচালো সে বহু বছর আগেই মারা গেছে। আমরা সেদিন কোনোভাবে গ্রাম ছেড়ে বেরিয়ে আসি। পরে শুনেছিলাম অমরপুর গ্রাম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আর সেখানে থাকে না। কিন্তু আজও মাঝে মাঝে খবর আসে কিছু মানুষ ভুল করে ওই দিকে চলে যায়, তারপর আর ফেরে না। আর গভীর রাতে জঙ্গলে রাস্তা দিয়ে গেলে নাকি এখনো দেখা যায় লণ্ঠন হাতে কিছু মানুষ হাঁটছে, মাথা নিচু করে, ধীরে ধীরে, যেন কাউকে খুঁজছে। তাই যদি কোনোদিন কোনো ফাঁকা গ্রামের রাস্তার পাশে অমরপুর নামটা দেখতে পাও, তাহলে ভুলেও ভেতরে ঢুকবে না, কারণ কিছু গ্রাম মানচিত্রে থাকলেও সেগুলো মানুষের থাকার জায়গা না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে আরও এমন বাস্তব ভয়ের ঘটনা নিয়ে আসব, যেগুলো শোনার পর হয়তো তোমরা আর কোনোদিন গভীর রাতে ফাঁকা গ্রামের রাস্তা দিয়ে একা হাঁটার সাহস পাবে না।